আজকে শুভ বিকেল সকলের জন্য। আমি এবং আমার স্ত্রী সেলিমা বেগম, তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন। তিনি, আমরা এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের আত্মীয় কাইয়ুম সারাফাত, আহ, আর বিশেষ করে তো মুজাহিদ, সেদিন সে অনেকদিন আমাদের আগে থেকে পরিচিত, সকলের পক্ষ থেকে এবং সকলের থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। একটি শনিবার, একটি ছুটির দিন এবং বিকেল 5:30 পৌনে 6টার সময় একটা মানে খুব একটা বেশি আনন্দদায়ক সময় না, তারপরেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থনৈতিক বৈষম্য বা বৈষম্যটাই হচ্ছে সেই ভারতবর্ষের ইভেন মুঘল আমল থেকেই এদেশে ব্রিটিশদের আসার কারণও কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা। এখানে তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে তারা এসেছিল এবং তারা ব্যবসা বাণিজ্যের দেশে প্রথমে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে এদেশের অর্থনীতির যা যা ক্ষতি করার দরকার উচিত সেগুলো তারা সব করেছিল। আমাদের দেশ কিন্তু স্বয়ংভর, শস্য সম্ভার এবং বস্ত্র শিল্প সবকিছুতে যথেষ্ট উন্নতি ছিল। সেটিকে তারা উল্টাইয়ে সম্পূর্ণ এদেশের কাঁচামাল ইত্যাদি সবকিছু বিদেশে রপ্তানি করার আইন করে আমাদের কাঁচামাল সেখানে নিয়ে যেয়ে লিভারপুলে সেখানে উৎপাদন করে আবার আমাদের এখানে বিক্রি করেছে। এই করে করে আমাদের মসলিন শিল্প বা আমাদের অন্য সবকিছু তারা শেষ করে দিয়েছিল। এবং পরবর্তীকালে ব্রিটিশ গভর্নমেন্ট 1860 সাল পর থেকে 1947 সাল পর্যন্ত তারা সর্বমোট টোটাল 190 বছর এদেশে শাসন করলেও সবকিছুর মূলে ছিল ওই বৈষম্য, বন্টন বৈষম্য, নানান ধরনের সমস্যা। এর সাথে জড়িত ছিল আইনের শাসন, সামাজিক সম্প্রীতি, সুবিচার, এগুলোর প্রচন্ড অনুপস্থিতি। এবং এইগুলো নিয়েই কিন্তু 1947 সালের যে ভারত বিভাগ, সেটি কিন্তু আমরা যতই এটাকে রাজনৈতিকভাবে বলি, অন্যভাবে বলি, কিন্তু এটা কিন্তু আসলে ওই বন্টন বৈষম্য থেকে মুক্তির সংগ্রাম এবং সেইটার সাফল্য 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে। এবং ভারত বিভাগ হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম এখানেও আর একটা বৈষম্য, অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, অন্তত আমরা যেভাবে বিভাজিত হয়েছিলাম, ভারতে না, আমরা তৎকালীন বঙ্গদেশ বা পাকিস্তানের পাঞ্জাব যেভাবে দ্বিগণ্ডিত হয়েছিল, সেটারও উদ্দেশ্যই ছিল কিন্তু ওই অর্থনৈতিক বৈষম্যের পথ সৃষ্টি করা। অর্থাৎ বেঙ্গল, সারা ভারতবর্ষে বেঙ্গল এবং পাঞ্জাব এই দুটোই ছিল সবচাইতে সমৃদ্ধশালী অঞ্চল। উইনস্টন চার্চিল সাহেব 1945 সালে লন্ডনে বসে তিনি অত্যন্ত ভারত বিদ্বেষী ছিলেন। তাকে যে 1954 সালে নোবেলের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে এখনো প্রশ্ন উঠছে যে তিনি কতটা মানবতাবাদী ছিলেন, কতটা ছিলেন ইত্যাদি। যাই হোক, 1945 সালে তিনি ভারত বিভাগ করবার সময় তিনি ভাবলেন ভারত থেকে আমাদের চলে আসতে হবে, কিন্তু এমনভাবে ভাগ করে দিয়ে আসতে হবে যে ওরা যেন কোনো সময় মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। কি হলো, তারা বেঙ্গল এবং পাঞ্জাবকে, সারা ভারতবর্ষে কিন্তু এই দুটো অঞ্চল ছিল সবচেয়ে সামরিক শক্তিতে, মেধায়, রাজনৈতিক নেতৃত্বে, চিন্তা চেতনায়, সবকিছুর দিক থেকে তারা খুব শক্তিশালী ছিল। হট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, যে কথাটা সরোজিনী নাইডু বলেছিলেন, বেঙ্গলের এত ছিল, আর পাঞ্জাব তো ছিলই। চার্চিল সাহেব আপনার লক্ষ্য করে দেখেন, ঠিক বেঙ্গলকে দুই ভাগ করে এক টুকরা পূর্ব পাকিস্তানে দিয়েছে আর এক টুকরা পশ্চিম পাকিস্তানে দিয়েছে। পাঞ্জাবকেও ঠিক দুই ভাগ করে এক টুকরা পশ্চিম পাকিস্তানকে দিয়েছে আর এক টুকরা ভারতকে দিয়েছে। দেওয়াতে এই বিভাগের কারণে এই দুই অঞ্চল আর অর্থনৈতিকভাবে স্বয়ংভর হতে পারেনি। আমরাও যেমন এখানে পূর্ব পাকিস্তানে নানানভাবে শোষিত হয়েছি পশ্চিম পাকিস্তানের দ্বারা, ভারতেরও তাই পশ্চিম মানে পাঞ্জাব ভারতের সাথে বিভক্ত হওয়াতে সেখানেও অনেক মানবিক ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা ঘটেছে। এবং চার্চিল সাহেব আরো প্ল্যান করে কাশ্মীরকে একটা টিউমার টাইপের, ক্যান্সারের একটা এলিমেন্ট হিসেবে রেখে দিয়েছে।
না ভারত না পাকিস্তানের দিকে। এরা যদি বলে এইদিকে যাব, ওরা বলে ওইদিকে থাকবো। এই করে সেই পাকিস্তানের সেই কাশ্মীর নিয়ে সেই ভারত আর সেই পাকিস্তান মাত্র সেদিনও একটা প্রায় মারণাস্ত্র যুদ্ধের পথে তারা উপনীত হয়েছিল। সবই কিন্তু ওই উদ্দেশ্য থেকে একটা বৈষম্যপূর্ণ সমাজ তৈরি করে উন্নতির পথ বেঁধে দেওয়া, এটাই ছিল উদ্দেশ্য। সেই বৈষম্যের বিরুদ্ধেই 1971 সালে আমরা পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের সেই বৈষম্যের বিরুদ্ধে জীবনপণ লড়াই করে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। এবং সেই স্বাধীনতার পরেও আমরা দেখলাম যে এই আজকে 1954 সালে, গত বছর 2024 সাল পর্যন্ত আমরা দেখলাম ওই বৈষম্যই শুধু বেড়ে গেছে নানানভাবে। করোনা যে একটা বড় মহামারী বিশ্বের, তারও ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে 100 বছর পর পর করোনা মানে মহামারী, প্রচন্ড মহামারী এসছে পৃথিবীতে। 1720 সালে হচ্ছে প্লেগ, ওই যে ইন্দুর বা ইঁদুরের কামড়ের সাথে ঠিক করে যেটা প্লেগ, মারাত্মক প্লেগ মহামারী এসেছিল 1720 সালে। ঠিক 100 বছর পরে 1820 সালে আপনার কলেরা, এবং মারাত্মক আকারে কলেরা, ডায়রিয়া ইত্যাদি আর কি। তার 100 বছর পর 1920 সালে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু একটা রোগ, এবং সেটা মারাত্মকভাবে সারা বিশ্বকে অনেক ক্ষতিগ্রস্ত করে গিয়েছিল। তার 100 বছর পর 2020 সালে, মানে আমাদের এই যে 20 সালে 21 সালে আমরা দেখলাম করোনা এসে কিভাবে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেল। এই যে 100 বছর পর পর আসার উদ্দেশ্য হচ্ছে বিগত 100 বছরে মানবাধিকার, সামাজিক সুবিচার, অন্যায়, বৈষম্য যত ডিপলি বেড়েছে সেইটাকে একটা সমতায় নিয়ে দেওয়ার জন্যে মহামারীগুলো এসেছে। এক একটা মহামারী এক একটা সিরিয়াস একটা বাণী বা মেসেজ দিয়ে গেছে। সাম্প্রতিককালে শেষ হয়ে যাওয়া করোনা এখনো আমাদেরকে নানানভাবে চোখ রাঙাচ্ছে। এবং আমরা কদিন আগেই করোনার যে পরিস্থিতি থেকে মুক্ত হয়ে আমরা হচ্ছি পৃথিবীতে সবচাইতে বেশি একটি বিস্মিত প্রবণ জাতি। আমরা খুব শীঘ্রই ভুলে যাই। এখন আর আমাদের করোনার কথা খুব একটা মনে ওঠে না, অথচ কদিন আগে সে কি অবস্থা করে গেছে। তো এখন ঠিক যেরকম 100 বছর পর পর অনেক অন্যায় অনিয়মের একটা ঠিক করার জন্য মহামারীগুলো এসছে, আমরা বাংলাদেশের ইতিহাসে যদি সেইভাবে দেখি, আমরা দেখতে পাচ্ছি 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা, যে বৈষম্যবিহীন সমাজ গঠনের জন্য যে সুযোগ আমরা পেয়েছিলাম, দেখা যাচ্ছে যে বৈষম্য পরপরই, স্বাধীনতার পরপরই ওই বাংলাদেশের যে যুদ্ধ করে নাই সে এসে বললো আমি যুদ্ধ করেছি, যে যুদ্ধ করেছে তারে দেখা যাচ্ছে যে অন্যদিকে সরিয়ে দিয়ে তাকে আস্তে আস্তে ভুলিয়ে দিতে দিতে, ওই যে আপনারা জাসদ বা আরো অন্যান্য কিছু দেখেছেন, রক্ষী বাহিনীর ইত্যাদি ইত্যাদি দেখছেন। দেখার পরে কি হলো, 1975 সালে একটা পট পরিবর্তন হলো। মুক্তিযুদ্ধের কি করার কথা ছিল, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটা পট পরিবর্তন হলো 1975 সালের আগস্ট মাসে। আমরাও লক্ষ্য করছি 15 বছর পর পর করোনা যেমন 100 বছর পর পর, আমাদের বাংলাদেশের ইতিহাসে 15 বছর পর পর একটা করে পট পরিবর্তনের সুযোগ এসেছে। 1975 সাল, এরপরে 1990 সাল, 15 বছর পর। সেটা হচ্ছে এই যে এরশাদ সাহেবের স্বৈরাচারী সে সময় বা সবকিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে একসাথে, সকলে মিলে একটা নিয়ম কানুনের ভিতরে একটা সংবিধান ঠিকঠাক করে একটি গণতান্ত্রিক পন্থায় ওঠার জন্য একটা সুযোগ তারা পেয়েছিল 1991 সালে। তারপরে ঠিক আছে, একটা গণতান্ত্রিক সরকার আসছে, দুইটা তিনটা গণতান্ত্রিক সরকার আসছে, প্রত্যেকে আবার এমন কিছু ভুলভাল তার ভিতরে হতে থাকছে, যার জন্য আবার 15 বছর পরে 2005 সালে বা 6 সালে 7 সালে আমরা দেখেছি আবার একটা ক্রান্তিকালের মধ্যে পড়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশ ক্রান্তিকালের পরে আবার সেই একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা আবার একটা নির্বাচন হয়ে
আবার একটা নতুন করে আশা ভরসা করে 2009 সালে আবার একটা পট পরিবর্তন হয়ে একটি নতুন গণতান্ত্রিক সরকার ইত্যাদি আসছে। কিন্তু শেষের বারের সরকারটি এসে আবার 15 বছর পর 2009 থেকে আমরা 2024-এ এসে দেখলাম যে বিগত 15 বছরে তুমি যত জোরে আঘাত করবে তত ডিপলি কাটবে। অর্থাৎ আগের 15 বছর বলতে যে ধরনের ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে তার চাইতে এই 2009 থেকে 2024-এর মধ্যে একটানা একটা সরকার থাকাতে এবং গণতান্ত্রিক সিস্টেম সবকিছুতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার জন্যে তার থেকে পরিবর্তনটা বড় দুঃখের সাথে, বড় কষ্টের সাথে আমরা আজকে এই মুহূর্তে 24শে জুলাইয়ের সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা যে পরিবর্তনের সুযোগটি হঠাৎ করে এনে দিয়েছেন তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অদূরেই সাঈদের এই মৃত্যুর মুহূর্তটি আমরা জানি এবং সেইটার থেকেই আমাদের আন্দোলন কোন দিকে গিয়েছে আপনারা সবাই জানেন। অর্থাৎ বলতে চাচ্ছি এই 15 বছরে যদি অন্যায়টা এত ডিপলি না হতো তাহলে হয়তো আমাদের আন্দোলনটাও এত ডিপলি পরিব্যাপ্ত হতো না। কারণ এই 15 বছরে কথাটা আমাদের যদিও কোটা বিরোধী আন্দোলনের নিয়ে শুরু হয়েছিল, কিন্তু আসলে কিন্তু পদে পদে সমাজে সব জায়গায় এত বেশি বড় বড় ক্ষত তৈরি করা হয়ে গিয়েছে যে এই ধরনের একটা হঠাৎ পরিবর্তনের একটা সুযোগ দিন দিন ধূম্রায়িত হতে হতে এটা বাস্ট হয়েছে আর কি। সেই 15 বছরের সমস্যাগুলো কি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে আইনের শাসন, সামাজিক সুবিচার, এটা যার জন্য বৈষম্যবিহীন বাংলাদেশের স্বপ্নটা আকাঙ্ক্ষাটা তত বেশি তীব্র হয়েছে। এই আইনের শাসনের বিষয়টা এমন হয়েছে যে আমাদের সমাজ ব্যবস্থায়, সামাজিক সুব্যবস্থার ব্যবস্থায় জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ একটা ইউনিফাইড সমাজ ছিল। সেখানে কে কোন দল করে এটা বড় বিষয় ছিল না। নির্বাচন হতো, সেখানে সব ধরনের লোকেরা নির্বাচন করতে পারত, সমাজের ভিতরে একটা ঐক্য ছিল। প্রথম আঘাতটা করা হয়েছে ওই জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রাজনীতিকরণ করা। প্রথম ক্ষতি, যে ক্ষতির কারণে পুরো সমাজে, পুরো গ্রামীণ সমাজে কেউ আর কোনো জায়গায় এখন কেউ কোনো নিরপেক্ষ লোক বা কে ভালো লোক কে কি এগুলো এখন পাওয়া খুব কঠিন হয়ে গেছে। এই যে এখন এত বড় একটা আন্দোলনের পরে মনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হবে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ওই কে বিএনপি করে, কে আমলিগ করতো, এইসব বাজ বিচার কিন্তু হয়ে যাচ্ছে। কারণ এটা খুব প্রথিত, এটা মানে খুব ডিপ রুটেড একটা ষড়যন্ত্র, যে এই সমাজের ঐক্যের, এই সমাজের সম্প্রীতির, সামাজিক সুবিচারের, ন্যায় অর্থনীতি শাসনের একটা গোড়াটা ওখানে কেটে দেওয়া হয়েছে ওই সিস্টেমের ফলে। যার জন্য এখন গ্রামে এমনও আছে সরকার দিচ্ছে, কি বলে, দুস্থদের সাহায্য দিচ্ছে, বয়স্কদের ভাতা দিচ্ছে, কিন্তু সেই বয়স্কের ভাতা যাচ্ছে কার কাছে? আমি জানি আমার এক আত্মীয়, তিনি চেয়ারম্যানেরও আত্মীয়, ইউনিয়নের চেয়ারম্যানের আত্মীয়, তার কিছু জমি জমা আছে, তার বয়স 65 হয়ে গেছে, তাকেও বয়স্ক ভাতা দিয়েছে চেয়ারম্যান, কারণ আত্মীয়। অথচ বয়স্ক ভাতা, দুস্থ ভাতা দেওয়া হয়েছে একেবারে যে প্রকৃতপক্ষে প্রাপক তারে দেওয়ার জন্যে। অর্থাৎ আমি এইভাবে বলছি, দলীয়করণটা মানে বিষয়টা এমন ভাবে করা হয়েছে যে এটার আর কোনো হয়নি। চাকরি বাকরিতেও তাই, দুর্নীতিতেও তাই। দুর্নীতি আগে একটা সার্টেন লেভেলে হতো, সবাই জানতো, তার সাথে ব্যবস্থা করতে একটা কাজ হতো কি হতো না। এখন দুর্নীতি একেবারে গ্রামের ওই ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যান, ওই সচিব, ওই তহসিলদার পর্যন্ত পৌঁছে গেছে। স্কুলের টিচারের নিয়োগ, শিক্ষকের নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় এমন ধরনের একটা প্যাচ পোস্ট সৃষ্টি করা হয়েছে যে এখন আর সেখানে ভালো ছাত্ররা চাকরি পাবে না। একজন 7 লাখ 8 লাখ টাকা দিয়ে প্রাইমারি স্কুলে টিচার হচ্ছে, সে হওয়া মানে হচ্ছে কোটা পদ্ধতিতে বা যে সিস্টেমে বলি,
সে হওয়া মানে হচ্ছে আর একটা ভালো ছেলে যে ওই ইউনিয়ন ওই স্কুলে টিচার হতে পারছে না। অর্থাৎ ওখান থেকে একটা শ্রেণীকরণ হয়ে গেছে যে টিচার নিয়োগ হচ্ছে না ঠিক মতন, এ হচ্ছে না ঠিক মতন কোনো জায়গায়। এবং এটা ওই যে আমরা অনেক সময় বলি না, যে কোনো একটা কিছুতে বলে আমরা তৃতীয় স্তর ৩ স্তর পর্যন্ত আমরা নিরাপত্তার এ করছি বলি যে কথাটা, এখানে দুর্নীতিটা ৫ স্তর পর্যন্ত এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে বা এসে গেছে যে এখন আর কেউ আর আইনের শাসন বলতে যা বোঝায়, সামাজিক সুবিচার যা বোঝায় তা পাচ্ছে না, পায় না। যার জন্য ওই বৈষম্যবিহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা তত বেশি তীব্র হচ্ছে, কারণ এর থেকে বেরোতে পারছে না, মানুষ বেরোনোর সুযোগ পাওয়া যাচ্ছে না। সিস্টেমটাই এমন করা হয়ে গেছে, যেমন আমরা বিগত ১ বছরই দেখছি যে এই যে আন্দোলনটা হলো, আন্দোলনটা অনেকটা হঠাৎ করে মনে হবে, কিন্তু আসলে কিন্তু বহুদিনের বহু মানুষের ক্ষোভ এবং সেইগুলোর কিন্তু একটা রিফ্লেকশন একটা এমনভাবে এসে গেছে, তার ভিতরে এমন একটা ব্যবস্থা দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসার ব্রিফ করতেছে, বলছে স্যার আমি ওকে গুলি করলাম, ইচ্ছা হচ্ছে যে পাশের লোকও ভয়ে চলে যাক, ওখান থেকে চলে যাক, ভয় পেল না স্যার, ওরে গুলি করলাম কিন্তু তার পাশের লোক দাঁড়িয়ে থাকলো। তার মানে তার মনে কি ধরনের ক্ষোভ, কি ধরনের একটা চ্যালেঞ্জ তার ভিতরে জন্মেছে যে সে ওখান থেকে পাশের থেকে সরে যাচ্ছে না। অর্থাৎ মানুষের বহুদিনের এই যে ক্ষোভের বৈষম্যের বিষয়গুলোকে জড়িয়েছে। কিভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে সমাজে, যে ব্রিটিশের একটা ইয়ে আছে, প্রবাদ আছে, ওই দরিদ্ররা রাঁধে বাড়ে, বড় লোকেরা খায়। অর্থাৎ এই সমাজের যারা নিরীহ সাধারণ মানুষ তারাই কষ্ট করে, কষ্ট করে করে টাকাটা দেয়, ঘুষ দেয় বা যা দেয়, যে বড়রা ওই টাকা আস্তে আস্তে জোগাড় করতে করতে ওই গ্রামের ওই যে প্রাইমারি স্কুলের টিচারটা, সে ৭ লাখ টাকা দিয়ে টিচার হয়েছে, সে তো পড়ায় না, সে চেষ্টা করে কিভাবে ৭ লাখ টাকা তার তুলতে হবে, যার জন্য সে না পড়িয়ে বিকেলবেলা বা রাত্রি বলে আমার বাসায় যেয়ে পড়ো, নইলে তোমার পাস হবে না। তারপরে প্রশ্ন আউট করে দিচ্ছে, কারণ ওরে টাকা তুলতে হবে। আর ওই টাকা, ওই যে ৭ লাখ টাকা, ওই টাকা উপরে শিক্ষা অফিসার, তার উপরে বড় শিক্ষা অফিসার, তারপরের অফিসার, শেষ পর্যন্ত দীপুমণির কাছ পর্যন্ত যাচ্ছে ভাগ। গরিবেরা রাঁধে বাড়ে, ধনীরা তা খায়। সেই টাকা এইভাবে চ্যানেল হয়ে কিভাবে যাচ্ছে, ওই অফিসারের পোস্টিং হবে না, ওই শিক্ষকের চাকরি হবে না যদি পয়সা না দেওয়া হয়, যদি না হয়। অর্থাৎ সব জায়গার থেকে শোষণ করে নিয়ে নিয়ে একদম উপর পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং এটার কোনো বিচার নাই। 2000 করোনার সময় সরকার 30,000 কোটি টাকা বড় মানে মধ্যম বা বড় ব্যবসায়ীদের দেওয়ার জন্য ইনসেন্টিভ টাকা প্যাকেজ ঘোষণা করেছিল, আর 20,000 টাকা করেছিল ক্ষুদ্র এবং মাঝারি এদের দেওয়ার জন্য। দেখা গেল ওই 30,000 কোটি টাকা ঠিকই সঙ্গে সঙ্গে বিলি হয়ে গেল। তারা নিল ব্যাংকের লোকেরা যারা ভালো জানে তারে দেবে, তারাই বড়, তো ওরাই হচ্ছে ব্যাংকের মালিক, ওরাই হচ্ছে এক এক ফ্যামিলি থেকে 4 জন করে 9 বছর 12 বছর পর্যন্ত বোর্ডে থাকতে পারবে, তারাই 30,000 কোটি টাকা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। কারণ ওদের ব্যাংক, ওরাই নিজেরাই, ব্যাংকের ম্যানেজারও মনে করেছে ওনারা দেয়, উনি চাচ্ছেন দিয়ে দিচ্ছেন, একবারও জিজ্ঞেস করা হলো না এই টাকা নিয়ে তুমি কোথায় রাখলা, টাকাগুলো সব বাইরে চলে গেল, ব্যাংকগুলোর থেকে সমানে লুট হয়ে চলে গেল, এবং তাও কতিপয়দের দ্বারা, এবং কেউ কিছু বললো না, কেউ কিছু বলার কোনো সিস্টেম রাখা হলো না, সিস্টেমে গেল আর কি। ঠিক একইভাবে ক্ষুদ্রদের যে 20,000 কোটি টাকা দেওয়া হলো, এইটা কিন্তু বিলি হলো না, কারণ ব্যাংকে বলা হলো তুমি এই টাকা দিবা, ও বলে কি ওর তো কোলাটেরাল নাই, ওরে আমি চিনি না, আমার এই টাকার নিরাপত্তা কোথায়, ওনারা যে দেবো। ওই 20,000 কোটি টাকা কিন্তু যার পাওয়ার কথা সে কিন্তু পায়নি। যে করোনায় দুর্বল হয়ে গেছে যে ইন্ডাস্ট্রি, যার কিছু আছে সেই পাইছে টাকাটা, বড়রা বাড়িয়ে সে চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড, যার সামান্য কিছু টাকা দিলে সে দাঁড়াতে পারতো, সে কিন্তু টাকাটা পায়নি। অর্থাৎ বৈষম্যের কারণগুলো এইভাবে অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে,
সামাজিক জীবনে সব জায়গায় এভাবে পরিব্যাপ্ত হয়ে গেছে। যে কি হয়েছে, আইনের শাসন। আইনের শাসনটা কি? আইনের শাসন হচ্ছে আমি যেখানে যাব সেখানে সে অন্যায় কেউ করলে আমার একটা আস্থা থাকবে, আমি তার বিচার পাবো। একজন ভ্যান চালক একজনের কাছ থেকে ভাড়া নিয়ে ভ্যান চালায়, সেই ভ্যান রাত্রি চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেলে ওই মালিক বলতেছে তুই এইটা মানে গায়েব করে দিয়ে এখন তুই নিজে বলতেছিস চুরি হয়ে গেছে। সে গেছে থানায়, থানায় গেলে ওই ও নেয় না, ডায়েরি নেয় না, থানা অভিযোগ নেয় না। ওখানে বাইরে বারান্দায় দালাল আছে, ওই কিছু খায় টায় আর কি, এই টাইপের আর কি। হ্যাঁ, ওই একটা গ্রুপ আছে। ওই যে বললাম যে দুর্নীতি কিভাবে সকল জায়গায় পরিব্যাপ্ত করা হয়ে গেছে প্যারাসাইটের মতো। সে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এইদিকে আসো দেখি কিছু করা যায়, তোমার এই এর দাম কত, এর থেকে আমারে কত দিবা, ওরে কত দিবা, তাহলে উনি যাবেন। থানার পুলিশ নিয়ম হচ্ছে, আইনের শাসন বলতে এটা বোঝায়, তোমার বাড়িতে যদি কোনো ডাকাতি হয় তাহলে থানা নিজেই রাষ্ট্রীয় বাদী হয়ে নালিশ করবে। থানার পুলিশ যাবে, যে এটা কেস নেবে এবং পুরোপুরি খোঁজা শুরু করে দেবে কে ডাকাতি করেছে। এখন থানার পুলিশ বলছে এখনকার সময়ের মানে ওই গত সপ্তাহের সময়ের যে পুলিশ, সে বলছে কেউ এসে নালিশ করুক, ওনার বাড়িতে যে ডাকাতি হয়েছে উনি এসে নালিশ করুক, মানে ওনার আসতে হবে ওনার কাছে। আর উনি নালিশ করতে গেলে যে বললাম তার কেস নিচ্ছে না, ওই আর এক দালালের ধরে তার একটা কেস নীতি হচ্ছে, নিয়ে সুবিধা হচ্ছে ওনারে বলতেছে আপনার কি কারো সন্দেহ হয় কে ডাকাতি করেছে, ওর কাছ থেকে শুনে নিচ্ছে, নিয়ে যাচ্ছে, যে ওর কাছ থেকেও পয়সা নিচ্ছে যে তোমার নাম উনি বলেছে। একে তো ওর বাড়ির জিনিস চুরি হয়ে গেছে, একটা তোর বিপদ, তারপরে কোন লোকের সন্দেহ করে বললো সেটাও একটা বিপদ, কারণ ও তারে আরেকবার পরে অসুবিধা করবে আর কি। পুলিশ বলছে আমার কি, আমি বলছে আমি গেলাম গেলাম না, মানে ওর দুই জায়গার থেকে পয়সা খাবার একটা সুযোগ হয়ে গেল। যার সেবা করার কথা সে আরো উল্টা ওর আরো ওই বিচারের নামে তার এ ধরনের, এইরকম ধরনের প্রতিটা ক্ষেত্রে যত জমি ছিল, খাস জমি ছিল সরকারের, সেই খাস জমিগুলো উপরের থেকে বললো যে এটা আমি ওই দরিদ্রদের বিলিয়ে দেবো, কি বলবো বাড়ি বানিয়ে দেবো, এটাই দেবো। ফলে ওই থানার এসি ল্যান্ডরা তারা খুঁজে খুঁজে বের করলো কোথায় কোথায় খাস জমি আছে। খাস জমিগুলো নিজেরা বলতে গেলে এক ধরনের করে নিল। ওই যে আমরা ইব্রাহিম খানের একটা গল্প পড়েছিলাম যে রানিমার কাসিম, হ্যাঁ, রানিমার একটা কাসিম ছিল, সেই কাসিম কত কি খাবে, এনারাও যেই বললেন যে আমাদের সরকার প্রধান বলেছে সব নিয়ে গরিব মানুষকে দিয়ে দেওয়া হবে, সুতরাং সব জমি দেন। ঠিকই নিল ওই খাস জমিগুলো, নিয়ে ওই ঘর বানাতে যেয়েও নিজেই পয়সা বানাইলো, ওই চেয়ারম্যান হোক বা কেউ হোক, ওইটা বানাতে যেয়ে যে বিল্ডিং দুদিন পরে দেখা গেছে ভেঙে পড়ে যাচ্ছে সেটা বানিয়ে দিল, দিয়েও আবার ওই দরিদ্রকে দেওয়ার কথা, অত দরিদ্রকে ভূমিহীনকে দেওয়ার কথা, তার কাছ থেকেও আবার আলাদা করে 50,000 করে টাকা নেওয়া হলো, এইটা তুমি যদি দাও তাহলে তুমি ওইটা পাবা। এবং সেটাও দিচ্ছে কারা, ওই বড় লোকেরাই, ওই ইউনিয়নের চেয়ারম্যান বা ওই লোক আর কি। আমি কথাগুলো কয়েকটা ছোট ছোট উদাহরণ দিলাম এই জন্যই, যেটা সকল জায়গায় এই আইনের শাসন, আস্থা তৈরি হয় না, আস্থার ক্ষতি হয়, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, যার জন্যে এই বৈষম্যবিহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা এত পরিব্যাপ্ত হলো। এখন আমাদের দেখতে হবে যে আমরা নাগরিক, আমাদের যে সংবিধান, তার প্রথম প্রস্তাবনার প্রথম 3টা শব্দ হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ, এত এত তারিখে আমরা সকলে যুদ্ধ করিয়া এক স্বাধীন দেশ গঠন করিয়াছি। তার 4 লাইন পরে বলা আছে আমাদের এই রাষ্ট্র গঠনের উদ্দেশ্য আইনের শাসন, সামাজিক সুবিচার এবং এইগুলো প্রতিষ্ঠা, লেখা আছে কনস্টিটিউশনে, 72 সালেই লিখেছে। কিন্তু সেই আইনের সুশাসনের প্রতিষ্ঠার তার হাল হকিকত এই ধরনের, এবং এটা হওয়ার জন্যেই এই অবস্থা। এটা আমার দেশে নয়, শুধু পৃথিবীর বহু দেশে বহু জায়গায় যখন যেটা সক্ষমতা হয়েছে তখন সেটা সেভাবে গঠিত হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে রাজনৈতিক ইচ্ছা, অভিলাষ, পরিণতি, চিন্তা চেতনার
ভিতরেই এগুলোর জটিলতা। যেমন আমি দুইটা দেশের স্বাধীনতা লাভের কথা বলবো, একটু দূরের, সেটা বললেই বোঝা যাবে। টেঙ্গু আব্দুর রহমান মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী, আর লি কুয়ান ইন তিনি সিঙ্গাপুরের প্রশাসক ছিলেন। তাদের দিকে সিঙ্গাপুর আর মালয়েশিয়া কিন্তু একসাথেই। মালয়েশিয়া একটু ইসলামীপন্থী বা একটা রক্ষণশীল সমাজ বা একটা এই অবস্থা। অন দ্য আদার হ্যান্ড সিঙ্গাপুর ওই ব্রিটিশ বা আমেরিকান সৈন্যদের যুদ্ধক্ষেত্র হিসেবে তারা একটু অন্য ধরনের সোসাইটিতে পরিণত হয়ে গেছে। সিঙ্গাপুরের জিও পলিটিক্যাল অবস্থান এমন যে সারা বিশ্বের সব জাহাজ বা এগুলো ওখান থেকেই ট্রানজিট হয় বা যায়, ফলে ও একটা অন্য ধরনের সোসাইটি। আর মালয়েশিয়া আর এক সোসাইটি। এরা দুজন বলল যে, সিঙ্গাপুর বলল যে আমি মালয়েশিয়া থেকে তো পারবো না, মালয়েশিয়া বলল তোমারে নিয়েও আমার চলবে না, সমস্যা। তখন দুইজন আলোচনা করে সকাল 10টার সময় টেঙ্গু আব্দুর রহমান এখান থেকে রেডিওতে বললো যে আমি সিঙ্গাপুর আমার থেকে আলাদা হয়ে গেছে, আমি স্বাধীন। আবার সিঙ্গাপুরের রেডিও সেন্টার থেকে লি কুয়ান ইন বলে দিল যে আমরা মালয়েশিয়ার সাথে নাই, আমাদের অন্য সব সম্পর্ক থাকবে, কিন্তু আমরা পলিটিক্যালি আমরা ডিফারেন্ট। উইদাউট শেডিং এ ড্রপ অফ ব্লাড দুটো দেশ কিন্তু স্বাধীন হয়ে গেল। এবং দুজনের কিন্তু এই চুক্তি যে আমি তোমার ভিতরে যাব, তুমি আমার ভিতরে আসবে, সিস্টেম আছে, কিন্তু তোমার পরিচয় আলাদা, আমার পরিচয় আলাদা, এর ভিতরে কোনো গোলযোগ নাই। আরেকটা দেশের স্বাধীনতার কথা বলি, ইন্দোনেশিয়া, ইস্ট তিমোর, গত কয়েক বছর আগে ইস্ট তিমোর স্বাধীন হয়েছে। তারা ওই রকম গন্ডগোল করতে 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 গেরিলা যুদ্ধ এটা ওটা করে ওরা বললো আমরা স্বাধীন হচ্ছি, এরা বললো না তোমাদের হতে দেবো না, ইত্যাদি। এই নিয়ে বহু খুনাখুনি মারামারি শেষ হয়ে গেল। যাওয়ার পরে ওই ইস্ট তিমোর আপাতত স্বাধীন হলো। হওয়ার পরে ওদের যে গেরিলার নেতা ছিল, সে একটা প্রাইমারি স্কুলের টিচার। সে বলল আমি কষ্ট করে তোমাদেরকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করে দিয়েছি, এখন ভাই তোমরা চালাও, আমি এতে নাই, আমি আমার স্কুলে চলে যাচ্ছি। সবাই বললো ওস্তাদ এটা আপনি কি বলেন, আপনি চলে গেলে আমি কিভাবে চালাবো বা আমরা কি করব। খুব বলে টলে বললো যে না আমি তোমরা চালাও, এটা তোমাদের ব্যাপার, আমার না। তারপর তারা সকলে মিলে তারা রাজি করাইলো যে অন্তত ঠিক আছে ইলেকশন পর্যন্ত। ও সাধারণত এই জাতীয় যখন একটা দেশ স্বাধীন হয় হয় তখন প্রায় 1 বছর প্রায় ওই দেশ ইউএন এর একটা কোনো সিস্টেমের ভিতর দিয়ে পরিচালিত হয়, হয়ে একটা সরকার হয়, রাষ্ট্র গঠন করা হয়, গঠন করে তারপরে হ্যান্ড ওভার হয়। হ্যাঁ, ততদিন একটা নিরপেক্ষভাবে আমাদের যেমন অন্তর্বর্তীকালীন একটা সরকার, ঠিক ওই ধরনের একটা সিস্টেমে তারা চলে। তখন বললো ঠিক আছে তাহলে আপনি ইলেকশনটা করে দিয়ে যান। ইলেকশন হলো, বললে আমি কোনো দলের পক্ষ থেকে দাঁড়াবো না, আমি একজন নিরপেক্ষ স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমি দাঁড়াবো। দাঁড়ালেন, উনি পাশ করলেন। সবাই বললো তা আপনি সরকার গঠন করেন, আপনি না করলে তো এই বিশৃঙ্খল অবস্থা, আমার সরকার তো হবে না, অনেক সমস্যা। খুব বলাবলি করার পরে শেষে রাজি হলো, সরকার গঠন করলো। করে তারপর বললো এখন আমার একটা শর্ত আছে, শেষ শর্ত। শেষ শর্তটা কি? সেটা হচ্ছে যে আমাদের যে প্রথম পার্লামেন্টের অধিবেশন হবে, যেখানে আমাদের সরকার গঠিত হবে, সেই পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী করতে আনবো আমি সুকর্ণপুত্রীকে। সুকর্ণপুত্রী এই ইন্দোনেশিয়ার রাজার মানে আগের সম্রাটের মেয়ে, সে তখন প্রেসিডেন্ট। সবাই বললো ওস্তাদ আপনি কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? ওনাদের সাথে আমরা যুদ্ধ করলাম, ওনাদের কত মেরেছে, ওনারা আমাদের কত মেরেছে, আমি স্বাধীন হয়েছি, ওনাদের থেকেই আমি স্বাধীন হয়েছি, আর আপনি তারই সেই চরম শত্রুকে আপনি এসে আমাদের পার্লামেন্ট উদ্বোধন করতে বলতেছেন? তা বলছে যে না এটা তোমাদের মানো তাহলে ঠিক আছে, নইলে আমি কিন্তু হাঁটলাম, আমি নাই তোমাদের সাথে। সবাই আবার শেষে রাজি হয়ে বললো আচ্ছা ঠিক আছে আনেন ওনারে। ওনার কাছে গেলে উনি বলছে আপনি এটা কি বলেন, আমি আপনাদের ওইটার উদ্বোধন করতে যাব। তখন ও বলল যে নেলসন ম্যান্ডেলা আমাকে একটা কথা বলে গিয়েছিলেন, ও যখন এতে ছিল, যুদ্ধে ছিল, এই মানে জেলে ছিল, তখন
নেলসন ম্যান্ডেলা এসে ওনাকে বললো যে সরকারকে বললো যে ওকে এক ঘন্টার জন্য প্যারোল দেন আমার কাছে, আমি একটু ওকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে ওরে বুঝাই দিয়ে গেছে যে এক সময় তুমি হয়তো স্বাধীন হবা, কিন্তু তুমি যদি মনে করো যে ইন্দোনেশিয়ার সাথে তোমার সবসময় গন্ডগোল থাকবে, তুমি কিন্তু স্বাধীন দেশ হিসেবে থাকতে পারবে না ভালোভাবে। ওও থাকতে পারবে না, তুমিও থাকতে পারবে না। আমি আমার আফ্রিকাতে কৃষ্ণাঙ্গদের সাথে ওদের সাথে আমরা যে এটা করেছি, টাইমের কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। আমরা যে আমার সে 27 বছর কিন্তু নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় জেলে থেকে তাকে কতভাবে অত্যাচার করেছে সেই ইতিহাস তো বিরাট। তারপরও 27 বছর পরে উনি যখন দক্ষিণ আফ্রিকাকে স্বাধীন করলেন, সবাই মনে করেছিল যে এই সাদারা বোধহয় আর এদেশে আর থাকতে পারবে না, সবাই বোধহয় বের করে দেওয়া হবে। কিন্তু না, উনি কিন্তু সাদাদের, যারা তার বড় চরম শত্রু ছিল, তাদেরকে উনি থাকতে দিয়ে আস্তে 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 তার সমাজকে গঠন করে নিয়ে তারাও আস্তে আস্তে সম্মানের সাথে চলে গেছে। তা উনি এই ভদ্রলোক বললেন যে আপনারা আমাদের অনেক মেরেছেন, আমরাও আপনাদের অনেক ধ্বংস করেছি। এখন যদি আমার ফুফুর বাড়ি আপনার এখানে ইন্দোনেশিয়ার কারোর কবর হয়তো পড়ে গেছে পূর্ব তিমুরে, কারণ এক সোসাইটি ছিল এক সময়। আমরা যদি সবসময় একটা হাই নিঃশ্বাসের ভিতরে থাকি, শত্রুতায় থাকি, তাহলে আমারও ব্যবসা বাণিজ্য ভালো হবে না, আপনারও ব্যবসা বাণিজ্য ভালো হবে না। তো আপনি যেয়ে আমাদের একটু উদ্বোধন করে দিয়ে আসেন। আমরা পলিটিক্যালি উই আর সেপারেট, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে সহজ যোগাযোগগুলো থাকবে এবং থাকবে। এই দুটো ঘটনার কথা কেন বলছি? আমাদের দেশ 1971 সালে আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে করলাম, বা ইভেন তার আগে 1947 যে দুই ভাগ হলো, ব্রিটিশ ভারত কিন্তু ওই তাদের যে সর্বশেষ যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তাকে কিন্তু তাদের প্রথম গভর্নর জেনারেল তারা বানাইছিল, ভারতীয়রা, খেয়াল করতে হবে, বানিয়েছিল, এবং তাদের দিয়ে তারা আস্তে আস্তে ল্যান্ড করেছে। অর্থাৎ ব্রিটিশকে একবারে আউট করে দেয়নি, ইয়ে করে দেয়নি। আমার পাকিস্তান সেই সময় যা ভারত করবে আমি সেটা করব না, এবং ভারতের সাথে সে একটা চরম একটা শত্রুতার সিচুয়েশনে সে পড়ে গেল। এটার কোনো উচিত ছিল না। এগুলো হচ্ছে পলিটিক্যাল ব্লান্ডার, রাজনৈতিক ব্লান্ডার এগুলো বলে। 71 সালেও তাই আমাদের আর এক দেশের পরিকল্পনায়, নেতৃত্বে বা যেভাবে হোক আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের রিকনসিলিয়েশন দরকার ছিল যে পলিটিক্যালি আমরা ডিফারেন্ট, ঠিক আছে, কিন্তু আমার আরেকজনকে, আমার নিকট কাছের জনকে একটা শত্রু বা একটা বিপক্ষীয় একটা ধারণা দিয়ে আমি আসলে চলতে পারবো না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সবই কিন্তু ওই রাজনৈতিক এর থেকেই কিন্তু আসে। যেমন আমরা বলি ভারতবর্ষের 71 সালের ঘটনায় এই ভারতবর্ষে 3 জন সবচাইতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন, চিন্তা চেতনার দিক থেকে, পরিকল্পনার ক্ষেত্রের দিক থেকে। একটা হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, 2 হচ্ছে ভারতের ইন্দিরা গান্ধী, 3 হচ্ছে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো। এই 3 জন, আমি কথাটা ওই জন্য আসছি, প্রকৃতির বিচার কিন্তু অন্য ধরনের। প্রকৃতি যখন দেখে যে অন্যায় হতে 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 কেউ কিছু করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, তখন কিন্তু দেখতে হবে যে নাটকীয় ভাবে প্রকৃতি নিজেই কিন্তু একটা ব্যবস্থার পথ বেছে নিয়েছে। আমরা কি দেখলাম? এই 3 জন, ইন্দিরা গান্ধী তার নিজের বডিগার্ড, যে বডিগার্ড তার সবচেয়ে নিরাপত্তা দেওয়ার জন্য সেই তাকে গুলি করলো। ভুট্টো 13 জন জেনারেলকে পাল্টিয়ে জিয়াউল হকরে সেনাবাহিনী প্রধান বানালো, কারণ সে সবসময় জানে সেনাবাহিনী পাকিস্তানের রাজনীতির, পাকিস্তানের ক্ষমতার সবচাইতে বড় প্রতিপক্ষ বা অসুবিধা। সেই জন্য তার খুব নিকট আত্মীয় জিয়াউল হকরেই সে সেনাবাহিনী প্রধান বানালো। সেই জিয়াউল হক তারই কিন্তু ফাঁসিটা দিল। ওই কি একজন কাসুরির হত্যার হুকুমদাতা, সিম্পুর একটা হুকুমদাতার একটা অভিযোগ এনে তাকে ফাঁসি দিল। আর আমরা বাংলাদেশেও দেখলাম যে কিভাবে যে শেখ মুজিব মনে করতেন
যে তিনি তার যেখানে পাকিস্তানের আর্মিরা কিছু করতে পারে না, ইয়াহিয়া খান কিছু করতে পারে নাই, তিনি মনে করতেন যে তার নিজের বাড়িতেই তিনি থাকবেন। হ্যাঁ, এবং তার যেভাবে হলো তারপরে আমরা তার হত্যার ইতিহাস জানি। শেক্সপিয়ারের নাটকে একটা কথা আছে, ওই ম্যাকবেথ নাটকের ভিতরেই, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজেকে অতিমাত্রায় নিরাপদ মনে করে তাহলে তার চরম পরিণতি সে নিজেই ভোগ করে। অতিমাত্রায় নিরাপদ মনে করা। রাজা ডানকান ম্যাকবেথের বাড়িতে রাত্রি আশ্রয় নিয়েছিলেন, মনে করেছিলেন আমার মতো নিরাপদ কেউ নাই, কেউ মারতে পারবে না, কিন্তু ওই তার সেনাপতি এবং তার ওয়াইফ লেডি ম্যাকবেথ তারা কিন্তু ওই রাজাকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছিল। শেক্সপিয়ারের নাটকে ওখানে আছে, ম্যাকবেথ হ্যাজ কিল্ড দ্য স্লিপ, মানে হি হ্যাজ কিল্ড দ্য কিং হোয়াইল হি ওয়াজ স্লিপিং, সুতরাং দে উইল নট স্লিপ এনি মোর। ওই রাজা ম্যাকবেথ আর তার স্ত্রী কিন্তু আর জীবনে ঘুমাতে পারেনি, মানে একজন ঘুমন্ত রাজাকে মেরেছে, নিরীহ রাজাকে মেরেছে। ওই যে রক্ত একটু তার হাতে লেগেছিল, ওইটা সৌদি আরবের সকল পারফিউম মুছেও মেখেও তাদের ওই গন্ধ যায়নি। সেই জন্য ইতিহাসে এমন কোনো কিছু করতে হয় না। মানুষের মৌলিক অধিকার, সামাজিক সুবিচারকে অস্বীকার করে তাকে পাল্টিয়ে নানানভাবে হয়তো জয়লাভ করা যায়, এগিয়ে যাওয়া যায়, কিন্তু প্রকৃতি কিন্তু ছাড়ে না। আমরা বাংলাদেশের পরপর 3টি পটভূমির পট পরিবর্তনের ইতিহাসগুলোর থেকে আমরা জানি যে 4 আগস্ট কেউ জানতো না 5ই আগস্ট সকালে কি হবে, কিন্তু ঘটনা ঘটে গেছে। এগুলো কিন্তু প্রকৃতির একটা এটা। সেই জন্যই আমি যেটা বলতে চাচ্ছি, ন্যাচারাল যা জাস্টিস, ন্যায় নীতির যে অবস্থান, সেটাতে কোনো সময় ভায়োলেট করতে হয় না। ভায়োলেট করলে নিজেকে খুব বুদ্ধিমান মনে হতে পারে, কিন্তু হয় না। ফিরআউন মনে করেছিল যে তার দেশে কোনো পুরুষ লোক আর থাকবে না, থাকলে তার শত্রু বাড়বে। সব ছেলেদের, যত ছেলে হয়ে যাচ্ছে ছেলেদেরকে সে হত্যার নির্দেশ দিয়েছে। কিন্তু ফিরআউন এইটা জানে না যে একটা ছেলে, ওই তার মা একটা ওই যে এর ভিতরে বলে ওই হাড়ির ভিতরে দিয়ে ভাসাই দিয়েছে, এবং ওই বাচ্চাই ঠিক করে ওই ফিরআউনের বাড়ির ঘাটে এসে সেখানে সে অবস্থান পেয়েছে, এবং ওই বাচ্চাই ফিরআউনের ওয়াইফের প্রযত্নে মানুষ হয়েছে, এবং সে হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতির লীলা খেলা কি কেউ বলতে পারে না। আমাদের রাবণ চেষ্টা করেছিল একটা একটা স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি বানাবার চেষ্টা করেছিল, বেশ কিছুদিন চেষ্টা করেছিল, কিন্তু শেষে বললো আমার আর সময় নাই, ওটা পারে না, ওটা হয় না। সেই জন্যেই বৈষম্যবিহীন বাংলাদেশের যে সন্ধান আমরা করতে চাচ্ছি, আমাদের সকল ক্ষেত্রে, রাজনীতিতে, অধ্যয়নে, পড়াশোনায়, সবকিছুতে যদি আমরা সত্যি কেয়ারফুল না হই, তাহলে এটার অবস্থান কোনো অবস্থাতেই ভালো হবে না। হয় আমি যদি খুব ডিপলি কাউকে আঘাত করি, আমি তার রিটার্ন পাবো। গৌতম বুদ্ধের লেখার ভিতরেও আছে, সব জায়গায় আছে, ইফ ইউ লাভ এনিবডি ইউ উইল বি লাভড, ইফ ইউ আর কাইন্ড টু এনিবডি ইউ উইল গেট দ্য কাইন্ডনেস, ইফ ইউ আর ক্রুয়েল টু এনিবডি ইউ উইল গেট দ্য ক্রুয়েলটি। এটা কিন্তু নেচারের বিষয়। আমরা সত্য, সাম্য, সুন্দর একটা পরিস্থিতির দিকে যদি আমরা একত্রিত না থাকি, তাহলে যেভাবে হোক সেভাবে হোক একটা পরিণতি এসে যাবেই। এবং আমরা বৈষম্যবিহীন বাংলাদেশের স্বপ্ন যখন দেখব, তখন দেখব যে সকল ক্ষেত্রে যেন আমরা দায়িত্বশীল থাকি। যেমন আমি এখন এই মুহূর্তে মনে করি আমাদের সকলের যার যার ক্লাসে ফিরে যাওয়া উচিত, পড়াশুনো। কারণ জ্ঞান ছাড়া, জ্ঞান চর্চা ছাড়া আমরা ভালো মন্দ বুঝতে পারবো না এবং ভালো কিছু করতে পারবো না। এটা কিন্তু একটা প্রকৃতির অমোঘ বিধান, এটা থাকতে হবে। আমরা নিজেরাই দেখতে পারি যে আমরা
এই পূর্ব পাকিস্তানের লোকেরা, তারা, আমি দুটো ঘটনার কথা ছোট্ট করে বলি। পূর্ব পাকিস্তানের লোকেরা, ওই যে বললাম চার্চিল সাহেব 2 ভাগ করে দিয়ে গেল, আমাদের পূর্ববঙ্গের ভাগে কলকাতা পড়লো না। কলকাতা হচ্ছে পূর্ববঙ্গের সবকিছু নিয়ে ওখানে জমিদাররা ঘর বাড়ি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সবকিছু করেছে। আবুল মনসুর আম্মার লিখেছেন যে পূর্ববঙ্গের খামার বাংলা পশ্চিম বাংলাকে দিত পাট ও ধান, অর্থাৎ এই ধান পাট এখানেই হতো, ওরা পেত। আর ওরা দিত আর্ট ও গান, অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকেরা গান, শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সন্ধ্যা মুখার্জির গান, এই সব কিছু এদেরকে দিয়েছে। হ্যাঁ, দিয়ে শেষে কি করেছে 72 সালে যে ফারাক্কাবাদ তারা 1960 সালে ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে করেছিল, সেই ফারাক্কাবাদ তারা কিন্তু চালু করতে পারে নাই 1971-72 সালের আগে। সেই ফারাক্কাবাদ তারা 72 সালে চালু করলো 7 দিনের জন্য, বললো যে আমরা 7 দিনের জন্য এই বাঁধটা চালু করতেছি, এত পয়সা খরচ করে একটা বিদ্যুৎ প্রকল্প আমরা করেছি চালু করার জন্য। তো আমাদের এরা বললো আপনারা তো আমাদের দেশ স্বাধীন করে দিয়েছেন, অনেক উপকার করেছেন, ঠিক আছে 7 দিনের জন্য দিলাম। সেই 7 দিন আর শেষ হয়নি। আর সেই 7 দিন মানে কি, সেই ফারাক্কাবাদ আজ আমার পূর্ব পাকিস্তানের ধান আর পাটের ক্ষেত পয়মাল করে দিয়েছে, আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। 1947 সালের জুন এবং জুলাই মাসে, এই জুলাই আর আগস্ট খুব খেয়াল রাখতে হবে, এই ভারতবর্ষের এমনকি জাপানের এমনকি পৃথিবীর বহু দেশের এই জুলাই আর আগস্ট মাস হচ্ছে সবচাইতে টার্নিং পয়েন্ট সৃষ্টিকারী মাস। 1945 সালের 15ই আগস্ট জাপানের কাছে, এই জাপান আমেরিকার কাছে গরুহারা হেরে যেয়ে সারেন্ডার করে 15ই আগস্ট, এবং মিশরি জাহাজে তারা চুক্তি করে দিয়ে দেয় 15ই আগস্ট। খেয়াল করতে হবে 15ই আগস্ট আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা, মানে ভারত বিভাগ 15ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট। 15ই আগস্ট আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ঘটনা, বা আরো ওই 1 আগস্ট মাসেই আমাদের ইতিহাসে 3টা তারিখ আছে খুব ইম্পর্টেন্ট। এই আগস্ট মাসে, জুলাই মাস, আগস্ট মাসে হলো গুরুত্ব। আমি এই কথাটা বলছি এই অর্থে যে 1947 সালের জুলাই মাসে থেকেই ভারত বলছে, মানে পশ্চিমবঙ্গ, যারা পশ্চিমবঙ্গ পেয়েছে তারা বলছে চট্টগ্রাম বন্দর আমাদের দিতে হবে। মাউন্ট ব্যাটেন বলছেন আপনারা এইটা কি বলেন, এমনিতেই পূর্ব পাকিস্তান 2 ভাগ হয়ে কলকাতা আপনারা নিয়ে গেছেন, কলকাতা বন্দর আপনাদের, এদের কোনো বন্দর নাই, কিচ্ছু নাই। এখন আপনি বলছেন যে, উনি বলছে যে না আমি কলকাতায় চট্টগ্রাম ছাড়বো না। প্যাটেল সাহেব ওনাদের ছিলেন, যিনি এইসব রাজনৈতিক এগুলো করতেন। প্যাটেল সাহেব বললেন আমি চট্টগ্রাম ছাড়বো না। কেন ছাড়বেন না? ওরা চট্টগ্রাম থেকে উপরে পার্বত্য চট্টগ্রামের লোকবল হিসেব করে দেখেন, ওখানে মাত্র 6% মুসলমান, আর বাকি সব ওই যে চাকমা ইত্যাদি ইত্যাদি। কথা ছিল যে যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান হবে, আর যেখানে ওরা না সেটা হবে ইন্ডিয়া বা ইত্যাদি। আমরা এটা ছাড়বো না। তখন আমাদের 13ই জুলাই, সরি 13ই আগস্ট, 13ই আগস্ট পর্যন্ত মাউন্ট ব্যাটেন বলতেছে, মাউন্ট ব্যাটেনকে লিখতেছে আমি চিটাগাং ছাড়বো না। তখন মাউন্ট ব্যাটেন একটা বুদ্ধি করলেন যে ওই র্যাডক্লিফ, যিনি ম্যাপটা আঁকাইছিলেন, ম্যাপ কোনটা কোন দেশ কোথায় যাবে এই ম্যাপটা, র্যাডক্লিফকে বললো তুমি ওই ম্যাপ ডিক্লেয়ার করো না, আমি যেয়ে আগে 2 দেশকে স্বাধীন করে দিয়ে আসি, 14ই আগস্ট পাকিস্তানে যেয়ে পাকিস্তানকে স্বাধীনতা ঘোষণা করে আসবো, 15ই আগস্ট ভারতে স্বাধীনতা ঘোষণা করব, তারপর তুমি বলবা স্বাধীনতা দিবসের জন্য বিজি প্রেস বন্ধ ছিল, আমি ম্যাপ ছাপাতে পারিনি, এই জন্য আমি এটা ইস্যু করিনি। কারণ উনি জানেন এই ম্যাপ যদি ওই দিন জারি হয় তাহলে সারা গোটা ভারতে মানে আরো বড় ধরনের দাঙ্গা বেঁধে যাবে, কারণ কে কোন দিকে যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে মতো আলটিমেটাম দিয়ে রাখছে আমি চিটাগাং আমি চাই, ইন্ডিয়া বলছে, আর ইনি চাচ্ছেন যে দেবেন না, কারণ এটা দেওয়া সম্ভব না। এইটা দিলে যদি চট্টগ্রাম বন্দরও যদি ভারতকে দিয়ে দেওয়া হয় তাহলে আর পূর্ব পাকিস্তান তো একটা স্লাম, মানে কি বলে একটা বস্তি ছাড়া আর কিছু না, তার কোনো বন্দর টন্দর কিছু নাই। সেই জন্যেই ওইটা ওই 2 মধ্যরাতে উনি যেয়ে 2টা দেশ
স্বাধীন করে দিলেন। আমাদের ইয়ের এই সালমান রুশদির একটা বই আছে, মিড নাইট চিলড্রেন, হ্যাঁ, বা মধ্যরাতের সন্তান আর কি ইত্যাদি। তো সেই একুরে করলো বুদ্ধিটা কিভাবে কাজে লাগানো হলো, যে দেখা গেল 17ই আগস্ট জারি করলো ম্যাপ, জারি করলে দেখা গেল এই যে আমার বাড়ি খুলনায়, খুলনা 3 দিন 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়িয়েছিল। কারণ এখানকার হিন্দু মুসলমান ওই রেশিওটা 50-50 বন্টন টাইপের আর কি, মনে করি যেটা ইন্ডিয়া হয়ে গেছে, ওরা ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়াইছে। মাথায়ও আছে যে ওই মংলা বন্দর পাবো, মংলা তখনও রেডি হয়নি, তারপরেও এটা মনে করে রাখছে, সেই জন্য আর ওই চিটাগাংয়ের ব্যাপারে বেশি কথা বলে না। আর ওই মুর্শিদাবাদ, সেখানে মুসলমান বেশি, সেখানে পাকিস্তানি ফ্ল্যাগ উঠছে 3 দিন, 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট পাকিস্তানি ফ্ল্যাগ, ওরা মনে করে যে আমরা পাকিস্তানের হয়ে গেছে। 17ই আগস্ট ম্যাপ বেরোলে দেখা গেল খুলনা পাকিস্তানের আর মুর্শিদাবাদ ইন্ডিয়ার। কারণটা হচ্ছে ইন্ডিয়াকে মুর্শিদাবাদ দিল কেন, কারণ মুর্শিদাবাদ যদি পাকিস্তানের হয় তাহলে আর ইন্ডিয়ার আর উপরে যাওয়ার পথ থাকে না, ওই যে দার্জিলিং বা ওই দিক যাওয়ার আর পথ থাকে না, ওখানে আটকা পড়ে যায়, খুব সমস্যা হয়। আর এখানে খুলনাকে দিল এই অর্থে যে 51-41 অসুবিধা নেই, এর একটা অন্তত চালনা বন্দর পাকিস্তান এক সময় না এক সময় পাবে। চালনা তখনও হয়নি, ডেভেলপ হয়নি, কিন্তু তারপরও এই জন্যে চালনাকে মানে খুলনাকে পাকিস্তানের ভাগে দেওয়া হলো। অর্থাৎ এই ধরনের ক্যারিকেচার নাটক কিন্তু ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু হয়ে যায়, এবং সেইটাকে যদি যথাযথ সতর্কতার সাথে যদি সেই সব দেশ বা রাষ্ট্রনায়কেরা যদি সেটাকে যদি সেইভাবে নেতৃত্ব দিয়ে যদি ওইভাবে ঘুরিয়ে না দিতে পারেন, তাহলে কিন্তু ওই চরম পরিণতিগুলোই প্রত্যক্ষ করতে হয় তাদের সকলকে, এবং সেই পরিস্থিতির থেকেই সকলকে ইয়ে করতে হয়। সুতরাং আমাদের আজকের এই সময়ে আমাদের এই বক্তব্যের সারবস্তু হচ্ছে এই যে ন্যাচারাল জাস্টিসকে, আইনের শাসন যেটা বলছি, সামাজিক সুবিচারকে কখনো উপেক্ষা করতে হয় না, এটা নিশ্চিত করতে হয়। নিশ্চিত করলে এটা ব্যক্তি থেকে ব্যক্তি, সংঘ থেকে সংঘ, রাষ্ট্র থেকে রাষ্ট্র যদি এই নীতিটা মেনে চলে, তাহলে অনেক কিছুই সহজে হয়ে যায়। যেমনটি এই সিঙ্গাপুর আর আপনার মালয়েশিয়ার বেলায় হয়ে গেল, যেমনটি তিমুরের ওই নেতা বারবার করেছে যে আমি যার সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছি ওর সাথে আমি শত্রুতা রাখবো না, কারণ শত্রুতা থাকলে আমিও ভালো থাকবো না, সেও ভালো থাকবে না, একটা সহ অবস্থান যারে বলে। এইগুলো আর এইগুলোর থেকে যারা মানেনি, বোঝেনি, আমাদের পাশে কি বলে শ্রীলঙ্কা, সে তো একবার গর্তে পড়েই গিয়েছিল, তার কিন্তু একবার বাজে অবস্থা, কিন্তু সেই থেকে দেখেন গত 3 বছরে তারা কিন্তু ঠিকই ফিরে আসছে, কারণ তাদের সব মানুষেরা শিক্ষিত এবং তাদের দেশপ্রেম, তাদের বিষয়গুলো তারা যথাযথভাবে ভেবেছে। আমাদের সামনে অপশন ওইটাই সকলের, যে যা হবার হয়ে গেছে, কিন্তু লেট আস বিল্ড আওয়ার নেশন অন দ্য বেসিস অফ আইনের শাসন প্রতিষ্ঠা করা, সামাজিক সুবিচার নিশ্চিত করা, মানুষ মানুষ থেকে মানুষের যে বিষয়, আমরা সুযোগ পাইলেই একজনকে ক্ষতি করতে থাকবো, দোষারোপ করতে থাকবো, এতে কোনো কাজ হবে না। If you are kind to others, you will get kindness. If you are cruel to others, you will get the cruelty. এই হচ্ছে বিষয়। আমার মনে হয় আমার বক্তব্য এখানেই শেষ করি, আর তো বোধহয় মাগরিবের আজান দেবে। আমার এই বিষয়টা একটু একটু খাপছাড়া টাইপের মনে হয়েছে হয়তো অনেকের কাছে, কিন্তু এটা সার্বিকভাবে বিষয়টাই এই যে এটা মনুষ্যত্বের উদ্বোধন, মানবিকতার উদ্বোধন, মূল্যবোধের উদ্বোধন, এটা একান্তভাবে প্রার্থনীয়, প্রত্যাশিত, এবং আমরা মনে করি সেই দিকেই আমাদের সকলের ধাবিত হওয়া উচিত। তাহলেই আমরা ট্রাম্প সাহেবের পাগলামি বলি আর যার যা বলি, সেগুলোর থেকেও আমরা এবং বিশ্ববাসী একটা পথ পাবো ইনশাল্লাহ।
আরো যদি কোনো পুষ্টিকর মন্তব্য বা বক্তব্য থাকে সেই সময় যদি থাকে বলা যেতে পারে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যারকে। ধন্যবাদ বক্তব্য বলার। বক্তব্য অত্যন্ত গোছালো ছিল, ইতিহাস নির্ভর ছিল। বাংলাদেশ তার অস্তিত্বের শুরু থেকে যে এক ধরনের অস্থিরতার মধ্যে আছে, আমাদের গোটা উপমহাদেশ অর্থাৎ একটা কৃত্রিম শত্রু খেলা সবার মধ্যে, যেটা তিনটা দেশকে আমাদেরকে বিপর্যস্ত করে রাখছে। সবসময় একটা যুদ্ধের মধ্যে, একটা আশঙ্কার মধ্যে দিয়ে আমাদের এই বিষয়টা উনি ইতিহাসের আলোকে চমৎকার অ্যাড্রেস করেছেন। আমরা আশা করব আমাদের তিন দেশের যারা ব্যক্তিগত আছেন তারা রিথিঙ্কিং করবেন কিভাবে আমরা এই রিকনসিলিয়েশনের পথে আমরা হাঁটতে পারি। তো আজকে যেহেতু আমাদের সময় শেষ, আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের আজকে ছুটির দিনে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভাগের শিক্ষক মুবাশশির স্যার, সাইদুল স্যার, শাকিব স্যার, নিয়াজ স্যার, তারাও ছুটির মধ্যে আসছেন। স্যারদেরকেও আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারদের প্রতি। আমাদের রসায়ন বিভাগের মুস্তফা কাইয়ুম স্যার এবং আমাদের হারুন স্যার কষ্ট করে আসছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের ম্যাডাম এখানে আছেন, ম্যাডাম অনেক দূর থেকে আসছেন। ম্যাডামকে আমাদের বিভাগে আমরা ওয়েলকাম করছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমাদের শিক্ষার্থীদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এক দুটা প্রশ্ন নিব, আদারওয়াইজ আমরা এখানে আমি বলতে চাচ্ছি নেচারের কথা, রিভেঞ্জ অফ নেচার বা এরকম কোন পদ্ধতির মাধ্যমে আমি কিভাবে এই সামাজিক সুবিধাটা বর্তমান পরিস্থিতিতে স্থাপন করবেন বলি। হ্যাঁ, এটা হচ্ছে কি যে মব জাস্টিসটা আর কিছু না, যখন কেউ দেখছে যে এই বিচার হওয়া উচিত ছিল বা এটা হচ্ছে না, তখন একজন বা দুজনের মনে হয়তো এই ক্ষোভ থেকে আস্তে আস্তে ওইটাকে সবাই মিলে একটা ইয়ে করছে। এখানে বিষয়টা হচ্ছে যার যা অন্যায় হয়েছে বা হওয়া উচিত তার ব্যবস্থা হওয়াও দরকার। আমি যদি দেখি এস আলম গ্রুপ প্রচুর টাকা নিয়ে চলে গেছে, সবাই বলতেছে কাগজ কলমে, অথচ দেখা যাচ্ছে যে তার ধরার ব্যাপারে খুব বেশি অগ্রগতি বোঝা যাচ্ছে না। বারবার সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করতে হবে যে আমি এই পদক্ষেপ নিচ্ছি, আমি এই ব্যবস্থা নিচ্ছি, অর্থাৎ আস্থা পরিস্থিতিটা সৃষ্টি করতে হবে। যেমন কোনো কোনো জায়গায় দেখা গেছে যে একজন টিচার, একজন অধ্যক্ষ, হ্যাঁ, তিনি আসলে আগের লোক। কারণ এখানে আমাদের সমাজটা বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে যে আমরা এমন এক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতিতে উপনীত হলাম, এটার জন্য কারোর কিন্তু কোনো প্রশাসনিক প্রস্তুতি ছিল না। 4ঠা আগস্ট কেউ জানতো না 5ই আগস্ট কি হবে। 5ই আগস্টেও আমরা বুঝতে পারতেছিলাম না 8ই আগস্টের সরকার গঠন হওয়া পর্যন্ত কি পরিস্থিতি হবে। আমরা একটা ধূম্র জালের ভিতরে ছিলাম, দেশটা অর্থনৈতিকভাবে একটা খাদের কিনারে চলে গিয়েছিল। সেখান থেকে টেনে তুলতে যেয়ে কখনো কখনো আমার বিপ্লবী হওয়ার দরকার ছিল, কিন্তু বিপ্লবী হয়নি। অতিশয় চরম রক্ত দেওয়া একটা প্রতিষ্ঠানের প্রতি পরে মনে হলো যেন শান্ত, কেউ কিছু বোঝে নাই, বলে নাই, মুহূর্তের ভিতরে ভুলে যাচ্ছে কি হচ্ছে। এখন পর্যন্ত এই আমাদের এই কি বলে যারা যুদ্ধ করেছে, যারা মারা গেছে, নিহত হয়েছে, তাদের জন্য একটা করের একটা সুযোগ দেওয়া হয়েছে 500 ওদের বেলায় বোধহয় ইয়ে করা হয়েছে, 5 লাখের উপরে বোধহয় করের রেয়াত দেওয়া হয়েছে। বুঝতে হবে ওরা কারা, ওরা কি করদাতা? আসলে ওরা তো সব ছাত্র, অল্প লোক। ওর কর দেওয়ার একটা কর না দেওয়ার অথবা এই করে সুযোগ বলা হচ্ছে, অথচ যে বড় বড় লোকেরা পয়সা না দিয়ে চুরি করে চলে গেছে, 50,000 কোটি টাকা, এত কোটি টাকা বলা হচ্ছে, তার ধরার বেলায় অত স্পষ্ট হচ্ছে না। চেষ্টা যে করছেন না তা বলছি না, কিন্তু আমি বলছি সমাজ আস্থা চায়, আপনার কর্মকাণ্ডে, সকলের কর্মকাণ্ডের ভিতরে একটা আস্থা চায় যে না, এটার বিচার হচ্ছে, অন্যায়ের বিচার হবে, বিচার একদিন হবেই, কেউ বাইরে যাবে না, কেউ থাকবে না। কিন্তু সেইটা না করে
রকম হচ্ছে, কারণটা হচ্ছে যে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলতেছি, প্রত্যাশা করতেছি যে আইন শৃঙ্খলা ঠিক নাই ইত্যাদি, আইন শৃঙ্খলাটা রক্ষা করবে কে? যে বাহিনী, সে বাহিনী নিজেই তো বাদী আর বিবাদী। এই এখানকার ঘটনাই বলি, যে গুলি করেছে সেই হয়তো এফআইআর লিখেছে সাইদের, আইনে তাই আছে, তার এই এফআইআর লিখতে দেওয়া হয়েছে। এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে একদম প্রথমে ঘটনার একটা হয়, ওটা পুলিশকে লিখতে হয় বা দিতে হয়। এখন যে গুলি করছে সেই যদি ওর এফআইআর লেখে, তো ওই বিচার তো আরো কয়েক বছর লাগবে। এখন যেমন আমরা দেখছি এইরকম এইসব জিনিসের যেখানে সঙ্গে সঙ্গে একটা কিছু ভিন্নতর অবস্থা, যেই চুরি করেছে তারই দিয়ে আমি বিচার করার ব্যবস্থা করছি, ও তো একটা বিরাট সাইকোলজিক্যাল অবস্থায় আছে। সারা বিশ্বে কিন্তু একটা নিয়ম আছে, পরাজিত সৈনিকরে কোনোদিন ওই দেশ চালাতে দিতে হয় না, কারণ ওই এমনিতেই পরাজিত বলেই ওর একটা সাইকোলজিক্যাল একটা সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের তো সেই আমি এতটা লোকরে সব বাদ দিয়ে কিভাবে যাব, হয়তো ওইটা হয়নি। তারপরে এখানে পদে পদে ঘরে ঘরে ওই অপরপক্ষ রয়ে গেছে, এটা স্বাভাবিক। বললাম না, ওই যে 3 স্তর 4 স্তর পর্যন্ত দুর্নীতিকে এমন ভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই এসি ল্যান্ড এখন হঠাৎ করে সে ভালো হবে না, সে এখন সেবা দেবে না এই জন্যেই, কারণ ও এখন দেখবে যে আমার যে অন্যায় আমি করেছি সেই টাকা কিভাবে ঠেকাবো, সেইটার চেষ্টা করবে। আগে গেলে হয়তো 5 টাকা দিলে সঙ্গে সঙ্গে কাজটা করে দিত, এখন কাজ করে না, টাকা দিলেও করে না, কেন করবে না, সিস্টেম অন্যরকম। সুতরাং আমরা একটা খুব অত্যন্ত বৈরী একটা পরিবেশে আমরা হঠাৎ করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেছি। এখানে সকলকে ওই জন্য ধৈর্যের সাথে এগোতে হবে। মব জাস্টিসটা এটা কোনোভাবেই সমর্থনীয় নয়, কিন্তু এটাও সাইকোলজিক্যাল বুঝতে হবে কেন মব জাস্টিস হচ্ছে। সেই মব জাস্টিস হওয়ার ঠেকানোর একটাই পথ হচ্ছে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে, বলতে হবে যে হ্যাঁ, যে অন্যায় করেছে আমি তারে ধরতেছি, তার ব্যবস্থা হচ্ছে, এখানে আবার ওই একই জিনিস হবে না। হ্যাঁ, মুহূর্তের ভিতরে আমি দেখলাম এই দোকানটা আগে এক লোকের ছিল, এখন আরেকজন এসে দেখি ওই দোকান দখল করেছে, তখন কি হবে? তো সেই জন্যে ওই 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 পরিস্থিতিটা, এটা আস্তে আস্তে সাইকোলজিক্যালি উভয় পক্ষকে সবাইকে বুঝতে হবে যে না, আমাকে ধৈর্য ধরে দেখতে হবে, বিচার করার সময় দিতে হবে, বিচার হবে। আমরা সবাই যদি ধৈর্যের সাথে এটাকে সহাবস্থানে নিচে থাকি তাহলে ঠিক হবে আর আমার মনে হয়।